বলতে পারতেন বাবা 4টে ছেলে কিষেন হয়ে গেছে, তাহলে আই ইনকাম ভালো, একটু বেশি করে মোটা করে দক্ষিণা দিয়ে যা, তোর অভাব নাই, তা বলেননি। তিনি দক্ষিণার উপরে নির্ভর করে থাকতেন না মহাশয়, ব্যবসা বাণিজ্য করতেন গুরুচাঁদ দয়াময়। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। কোন মানুষ যদি বিপদে পড়ে যেত তার তারে, বাবা আমার সংসারে খুব অভাব, কি করে চলবো, বাবা মা ছেলে মেয়ে নিয়ে না খেয়ে আছি, বলতো আচ্ছা তুই ব্যবসা করতে পারবি? বাবা ব্যবসা করব, তার পুঁজি কোথায়? আরে পুঁজি আমি দেব, কিন্তু একটা কথা বলি, আমি যে টাকা দেব ব্যবসা করে তোমাকে সুদ সমেত ফেরত দিতে হবে। মনে হয় না তাহলে গুরুচাঁদ ঠাকুর সুদখোর ছিলেন? তা নয়, চাপ দিয়ে রাখত যাতে সত্যি সত্যি দেবার জন্য। ওর অনেকে আছে না, নিলাম তো আর আসল তো বাড়ে না, সুদ তো বাড়ে। ব্যবসা ট্যাবসা করে যখন সুদ সমেত টাকা নিয়ে যেতে, গুরুচাঁদ ঠাকুর সুদের পয়সা রাখতেন না। বাবা তোর সুদ দিতে হবে না, আসল টাকাটা দিয়ে যা, আমি আসলও নিতাম না, কিন্তু আমারও তো তেমন সম্পত্তি নাই, তোর মতন আর একজন বিপদে পড়ে যদি আসে ধরে, তাহলে তাকে দিলে তার উন্নতি উপকার হবে সংসার। তাহলে তিনি কতভাবে মানুষকে বাঁচিয়েছেন। এইভাবে যখন সমাজ সেবা করে মহাশয়, যেখানে যায় লেখা পড়া পাঠশালার কথা কয়। 1880 সালে কথা বলা ভালো, দত্তডাঙ্গায় ঈশ্বর গাইনের বাড়ি অনুষ্ঠান হলো। ঈশ্বর গাইনের কথা আপনারা জানেন, ঈশ্বর গাইনের পিতৃ শ্রদ্ধা ক্রিয়া অনুষ্ঠানে গুরুচাঁদ ঠাকুর বললেন, কথা নাও, আমার সমাজের সমস্ত মাথা মাথা লোক ডাক দাও। আমাদের মানুষ শ্রদ্ধা ক্রিয়ার সময় কি করে? রামায়ণ গান দেন। গুরুচাঁদ ঠাকুর রামায়ণ গান দিতে বলেননি, বলছে সমাজের মাথার সবাইরে খবর দাও। দর্শন বোঝা যাচ্ছে। সেখানে 5000-এর উপরে নমশূদ্রদের সমস্ত যাদের একটু পয়সা করি জমি টমি ছিল, সবাই মাতুব্বর হাজির হয়েছিল। গুরুচাঁদ ঠাকুর তাহার কথায় ডাক দিয়া শুধায়, সমাজকে জাগাতে হবে সুনিশ্চয়, গ্রামে গ্রামে পাঠশালা করে যেতে চাই, তোমরা গিয়ে পাঠশালা করো যে সবাই। সবাই যাবে গ্রামে গ্রামে পাঠশালা করতে। যদি ঘর করতে না পারো, গোয়াল ঘর তো আছে, সকালবেলায় গরু বাইরে গেলে বৌমাকে বলবে একটু লিপে পুঁছে দিতে, সেখানে বসে পড়াশুনো করো। গরমের সময় গাছের তলায় করবে। এইভাবে যখন গ্রামে গ্রামে পাঠশালা তৈরি হলো, গুরুচাঁদ ঠাকুর শুধু আদেশ দিয়ে থেমে থাকেননি। তিনি যখন ওড়াকান্দিতে এলেন, এসে 1880 সালে প্রথম ওড়াকান্দিতে পাঠশালা করেছিলেন। যখন তিনি পাঠশালা স্থাপন করিল, দূর দূরান্ত থেকে ছেলে মেয়ে আসিল, কিন্তু মোদের ঘরে তেমন শিক্ষক কিন্তু নাই। শিক্ষক নিয়ে ঝামেলা হলো তোমারে জানাই, যারা মোদের ঘৃণা করে তাদের আনা হলো, তারা এসে মাসে মাসে মাইনে নিয়ে গেল। পড়ায় না, মাসে মাসে মাইনে নাই, পড়াবে কেন? পড়া জিজ্ঞেস করলে যদি ওরা কথা বলে, তাহলে ওদের মুখের বাষ্পে স্কুল ঘর অপবিত্র হয়ে যাবে, তাই ওদের কাছে জিজ্ঞেস করে না। ওদের লেখাপড়া শেখায় না, শোয় না, তাহলে জাত চলে যাবে। সমস্ত মানুষ আশাহত হলো। গুরুচাঁদ ঠাকুরকে বললেন, বাবা এভাবে তো লেখাপড়া হবে না, কেউ কোনো লেখাপড়া শিখছে না, অথচ মাসে মাসে মাইনে নিয়ে যাচ্ছে। গুরুচাঁদ ঠাকুর সবাইকে বললেন, তোমরা ভেঙে পড়ো না, কি বলবো তোমাদের ধারে নিশ্চয়ই আমার বাবার কৃপায় কেউ এই হাল ধরতে পারে, সে আসবে। আস্তে আস্তে পাঠশালা বন্ধ হয়ে গেল।
বর্ষাকালে রঘুনাথ সরকার ছুটিয়া আসিল। আমাদের মধ্যে প্রথম ম্যাট্রিক পাস রঘুনাথ সরকার। বাড়ি কোথায়? মালদায়। তখন ওই যে ফারাক্কা ব্রিজ হয়েছে না, ওখান থেকে ঢাকা গিয়ে ফরিদপুরে সহজে যাওয়া যেত নৌকা যোগে। মালদার থেকে চলে গেছেন কোথায়? ওড়াকান্দি ঠাকুর বাড়িতে গিয়ে গুরুচাঁদ ঠাকুরকে প্রণাম দিয়ে বলছে, বাবা ও বাবা, কি বলবো তোমার কাছাকাছি, তোমার দয়ায় একটু লেখাপড়া শিখেছি, কথা নেবে, এই জাতির শিক্ষার জন্য আমাকে দায়িত্ব দেবে, মনে আছে ভাবো, আমি মন প্রাণ দিয়ে আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবো। গুরুচাঁদ ঠাকুর সবাইকে ডাক দিলেন, আর ভয় নাই, চলে এসো সবাই, আজকে আমার জাতি লেখাপড়া শিখবে, তারা মাথা তুলে দাঁড়াবে। বর্ষাকালে রঘুনাথ সরকার যখন এতে যায়, অগ্রাণ মাসেতে পুনর পাঠশালা তৈরি হয়। ওড়াকান্দি আর হলো না, ওড়াকান্দির পাশে চৌধুরী বাড়িতে ঠাকুরের মামা বাড়ি, সেখানে পাঠশালা হলো। গুরুচাঁদ ঠাকুর বলছে, গুরুচাঁদ ডেকে বলে, শোনো ভাই সব যত, এই কিন্তু স্বজাতির উন্নতির পথ, বলছে তোমরা শোনো, এই আমাদের জাতের উন্নতির পথ, রাস্তা তৈরি হলো, যাক জান যাক মান তাতে ক্ষতি নাই, সব দিয়ে বিদ্যা শিক্ষা রক্ষা করা যায়। আমাদের যদি সবকিছু চলে যায়, তবুও সবকিছুর বিনিময় আমরা যদি বিদ্যা শিক্ষাকে রক্ষা করতে পারি, তাহলে আমাদের উপকার হবে, এছাড়া আমাদের কোনো উপকার নাই। এইভাবে শিক্ষান্দোলন প্রভু করে দেশে, কতই ভক্ত সুজন আসে তাহার পাশে। নমশূদ্র তেলিমালি আর কুম্ভকার, কতই মুসলমান আসে ঠিক নাহি তার। সবাকারে ডেকে প্রভু বলে এই বাণী, শুনো সবে ভক্তগণ আমি যাহা জানি। নমশূদ্র কুলে জন্ম হয়েছে আমার, তবু বলি আমি নহে নমর একার। দলিত পীড়িত যারা দুঃখে কাটে কাল, শুষ্ণে শুষ্ণে বলে যত জলচল। শিক্ষাহারা দীক্ষাহারা ঘরে নাহি ধন, এই সবে জানি আমি আপনারই জন। তাই বলি তোমরা যদি কেহ মানো মোরে, অবিদ্যান পুত্র কন্যা যেন নাহি থাকে ঘরে। বলুন তো, পৃথিবীতে কে বলেছে যে তোমরা আমাকে যদি মানো তাহলে যেন একটাও ছেলে মেয়ে অশিক্ষিত থাকে না? যত শাস্ত্র গ্রন্থ, বেদ বেদান্ত, কত সিদ্ধান্ত তোমাকে জানাই, সবার লেখা পড়ার কথা কোথাও যে নাই। আরো কেমন করে অত্যাচার করা যায়, শিক্ষা নাহি পায়, তার ব্যবস্থা লেখায় আছে শাস্ত্রেরই পাতায়। মনুসংহিতায় লেখা আছে, শূদ্রের যদি ধন হয়, ব্রাহ্মণ উহা কাড়িয়া লইতে পারবে, কারণ শূদ্রের ধন হইলে ব্রাহ্মণের ক্লেশ হইতে পারে। কারণ আপনি আগে আমাদের মানুষ কি করত, একটা চিঠি আসলে বাউন বাড়ি পড়াতে যেত, ও বলতো নে ওই গাছটারে চলা করে দে, পুকুর দিয়ে মাছ ধরে দে, না ডাব পাড়ি দে, নারকেল গাছ পরিষ্কার কর, তারপরে চিঠি পড়বো, বলতো না? 10টা টাকার প্রয়োজন হলে নায়েবের কাছে যেত, টিপসই দিয়ে ওই যে 10টা টাকা দিত। এরা তো লেখাপড়া জানতো না, কোথায় টিপসই দিচ্ছে জানে না তো। তারপরে বলতো তোর ঘর বাড়ি সব বিক্রি করে গেছিস, সব নিয়ে নিত। কই এর বিরুদ্ধে কেউ লড়াই করেছে? কিন্তু আমার গুরুচাঁদ ঠাকুর বলি সবার ধারে, এই সমস্ত দেখে সহ্য করিতে না পারে। নবজাগরণ এনেছিল এই যে বাংলায়, আরো অনেক উদাহরণ দিচ্ছি এই ধর্ম সভায়। আচ্ছা, তাকে পতিত পাবন বলে না? এই যে আজকে 14 সালে প্রধানমন্ত্রী হয়ে মাননীয় নরেন্দ্র মোদী বলছেন স্বচ্ছ ভারত নির্মাণ কর, বলছে তো
স্বচ্ছ ভারত মানে কি? পায়খানা প্রস্রাবখানা করো, মাঠে ঘাটে পায়খানা মলমূত্র ত্যাগ করো না। বাংলার বাইরে তো অর্ধেক মানুষ মাঠে ঘাটেই পায়খানা করে। আমাদের পশ্চিমবঙ্গ, পুরুলিয়া ওই সাইডে যাবেন ওরকম আছে। তাহলে কে বলছেন? এই 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি বলছেন স্বচ্ছ ভারত নির্মাণ করো। কিন্তু আমার গুরুচাঁদ ঠাকুর সেই 1880 সাল থেকে তিনি বলছেন পায়খানা প্রস্রাবখানা কাপড় নাড়া দড়ি এটা না থাকলে সেটা কি ভদ্রলোকের বাড়ি? তাহলে কত বছর আগে? 140 বছর আগে গুরুচাঁদ আমার বলেছেন যাহা, আজকে দাঁড়াইয়ে প্রধান মন্ত্রী বলেন তাহা। তাহলে গুরুচাঁদ ঠাকুর যা বলছেন 140 বছর আগে, আর তাই ভারতের প্রধানমন্ত্রী 140 বছর পরে বলছেন তিনি পতিত পাবন হবেন না, তিনি পথপ্রদর্শক হবেন না, তিনি জাতির জনক হবেন না, তিনি শিক্ষার অগ্রদূত হবেন না। কে হবে? এই যে সর্বশিক্ষা অভিযান, আমরা জানি 80 সালের পরের থেকে সর্বশিক্ষা মিশন তৈরি হলো। সবাইকে স্বাক্ষর করো এই কথা বলিল। এই যে সর্বশিক্ষা অভিযানে আমরা জানতাম না সবাইকে শিক্ষা মানে টিপসই দিলে হবে না, নাম সই কর। হাজার হাজার কোটি টাকা খরচ করে ভারতবর্ষে শিক্ষা মিশন তৈরি করে সর্বশিক্ষা মিশন সাক্ষরতা দিচ্ছে। কিন্তু আমার গুরুচাঁদ ঠাকুর 150 বছর আগে বলে গেছেন তাই ঘরে ঘরে ধরে ধরে শিক্ষা দেওয়া চাই। তিনি যে আন্দোলন করেছিলেন, যেভাবে শিখিয়েছিলেন, যদি ভারত গভর্নমেন্ট ফলো করত 100 বছর আগে সবাই শিক্ষিত হতো। গুরুচাঁদ সম্পর্কে যদি সত্যি সত্যি কেউ লিখতে পারে, জানেন বড় দুঃখের কথা। আজকে আমাদের মধ্যে অনেকে লেখাপড়া শিখেছেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, আইপিএস, আইএএস, প্রফেসর, তারা সাহিত্যিক, কবি, গায়ক, নায়ক, মাতব্বর, এমএলএ, এমপি, মিনিস্টার, তারা আমার গুরুচাঁদকে চেনে না। অন্যদিকে ধাই ইতিহাস না জানলে তার কি উন্নতি কবু হয়? কি বলবো, সবার ধারে অন্তত তোমার যে উন্নতি কে করেছে হাতে ধরে এটা না জানলে, তাহলে যে তার ইতিহাস জানে না সে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না। তাই গুরুচাঁদ ঠাকুরকে এই যে অবদান অস্বীকার করে কারা? যারা নিজের বাবাকে চেনে নাই, অন্য বাবাকে বাবা বলে কয়, তারা জানি এই জগতে অকল্যাণ করা। তাহলে গুরুচাঁদ ঠাকুরকে আমরা মূল্যায়ন করতে পারিনি। গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর যদি ভারতবর্ষে না জন্মে পৃথিবীর অন্য কোনো দেশে জন্মাতো, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দার্শনিক, বৈজ্ঞানিক, বড় ভগবান সবকিছু তারা হতো। কিন্তু আমার দেশের মহান মহান রাইটাররা বলি সবার ধারে জাতাজাতি, নোংরা নীতি তাদেরও ভেতরে। বর্ণভেদের জন্যই আমি বলি সবার ঠাই, আমাদের কোনো ভালো গুণ চোখে পড়ে না। কিন্তু পড়লে না পড়লে কি হবে বাবা? একটা ইংরেজ গভর্নমেন্ট ছিল বিদেশে, তারা ভারত পরিচালনা করিত। তাদের অনেক জায়গায় কিন্তু আছে যে লিখিত। গুরুচাঁদের কথা যদি বছর ভরেও বলি তবু ফুরবে না। কেন? আমরা জানি সবাই যে আমাদের আগে চণ্ডাল বলা হতো। গুরুচাঁদ ঠাকুর আমাদের চণ্ডালত্ব কেটে দিয়ে নমশূদ্র করেছে, এটা তো জানি। যত নমশূদ্র আছে তারা এটা স্বীকার করছে আজকে, আগে করতো না। কিন্তু তার চাইতেও বড় ঘটনা আছে মহাশয়, সচর অচর প্রচার তাহা করে না মহাশয়। কারণ ওটা একটু কঠিন সাবজেক্ট। তো বলুন তো, প্রথম জনগণনা হয়েছিল কত সালে ভারতে? ব্রিটিশ গভর্নমেন্ট 1871 সালে প্রথম জনগণনা করে।
73 সালে সেই রিপোর্ট প্রকাশ হয়। যখন ওরা জনগণনা করে তখন একটুখানি বলি আপনাদের ধারে, আমাদের এই বাংলায় যারা বড় বড় পণ্ডিত ছিলেন তাদের উপরে দায়িত্ব দিয়েছিলেন, আমাদের কথা নেন, কোন কোন জাতি বাংলায় আছে একটু লিখিয়া দেন, তাদের পেশা কি নেশা কি, শিক্ষা দীক্ষায় উন্নত কত রকম হয়, ভালো করে লিখে জমা দেবেন এই জায়গায়। আমাদের দেশে বাংলার দায়িত্বে ছিল মহেশ ন্যায় রত্ন তর্কালঙ্কার। মহেশ ন্যায় রত্ন তর্কালঙ্কার তিনি লিখলেন বাংলার জাতিসমূহের বিরুদ্ধে। মানে কয়টা জাতি আছে? হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তাদের পেশা নেশা। আর একটা আছে বহু সংখ্যক, তার হচ্ছে চন্ডাল। খুলনা, ফরিদপুর, যশোর, বরিশাল মিলে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রামের মধ্যে দিয়ে হয়। এরাই আছে এইখানেতে বহু সংখ্যায়, কিন্তু এরা হলো চন্ডাল, কোনো সংস্কৃতি নাই, লেখাপড়া জানে না। এরা কিন্তু এই জগতে কাউকে মানে না। এরা সব সময় সমাজের উল্টো চলে, বলি সবার ধারে। মানুষ এরা তেমন নয় কোনো প্রকারে। পুরুষরা চুরি ডাকাতি করে, মায়েরা মাঠে বাজারে যায়, চরিত্রহীনা বলে লিখিয়া যে দেয়। এটা কাদের নামে লিখেছে জানেন? পুরুষ ছেলেরা লেখাপড়া জানে না, লেখার প্রতি আগ্রহ নাই, তারা চুরি ডাকাতি করে, মায়েরা বাজারে যায়, মাঠে যায়, চরিত্রহীনা। এরা সমাজের ভালো চায় না। কাদের সম্পর্কে বলছে জানেন? নমশূদ্রদের সম্পর্কে বলছে। যখন ওই রিপোর্ট বাহির হলো, বলি সবার ধারে, ওইটা যখন ওই মিট সাহেব আসেননি, তখন গুরুচাঁদ ওইটাকে জোগাড় করে, তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে যে না, আপনারা বলেন তো আমাদের পূর্বপুরুষরা কি কাজ পারে না? সমস্ত জাতির তার কর্মের উপরে নির্ভর করে টাইটেল পেয়েছে, কিন্তু নমরা কোন কর্ম পারে না? সমস্ত কর্মে যারা পারদর্শী তাদেরকে বলছে চন্ডাল। তারপরে তো লড়াই হলো, বলি সবার ঠাই। এই কথাগুলি আপনারা জানেন যে সবাই, কিন্তু যেটা বেশি জানেন না, মনে আছে ভাবো, সেই কথাটি এইবার আমি তুলিয়া ধরিব। কি 1871 সালে ব্রিটিশ গভর্নমেন্ট একটা আইন পাশ করলো। কেন? কি আইন? হেরিডিটি ক্রিমিনাল ট্রাইব অ্যাক্ট। তার মানে কি? জন্মগতভাবে ক্রিমিনাল আর কি, দাঙ্গাবাজ জাতি। কেন? ভারত সরকারের বিরুদ্ধে, মানে ইংরেজ গভর্নমেন্টের বিরুদ্ধে প্রথম ওই যে কৃষক বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, 380 খানা বিদ্রোহ হয়েছিল। তার মধ্যে বাউন কায়েতরা তাদের সহযোগিতা করেনি, ইংরেজদের সাপোর্ট করেছিল। কেন? আপনারা নীল বিদ্রোহের কথা শুনেছেন, কতই অত্যাচার করিত, তাহার বিরুদ্ধে যখন গর্জিয়ায় উঠিত, তাদের যাতে দমন করা যায় তার জন্য আইন পাশ করে, ধরে ধরে বিনা কারণে জেলের মধ্যে ভরে। কোনো ইনফরমেশন ছাড়া, ওয়ারেন্ট ছাড়া তাদেরকে অ্যারেস্ট করা যাবে এবং বেল না দিয়ে বহুদিন ধরে পচিয়ে মারা যাবে। এই যে আইনটা তৈরি হলো, পূর্ববঙ্গে গোপালপুরে বলি এই সভায়
নমদের সাথে মুসলমানের গন্ডগোল বেঁধে যায়। একটা খেলা নিয়ে মুসলমানের সাথে হিন্দু মানে নমদের মধ্যে গন্ডগোল বাঁধে। যখন গন্ডগোল বেঁধেছিল, মারামারি হয়েছিল, মুসলমানরা বেশি মার খেয়েছিল। যখন বেশি মার খেয়েছে, গুরুচাঁদ ঠাকুর ওরাকান্দি ছিলেন না। কিছু কৌশলী মানুষ গিয়ে মুসলমানদের যারা মাথা তাদের বুদ্ধি দিলেন যে এদের নামে ওই ক্রিমিনাল অ্যাক্টে কেস করো এবং গভর্নমেন্টকে বলো যে এরা হচ্ছে উচ্ছৃঙ্খল জাতি, দাঙ্গাবাজ জাতি, পিটাই পুলিশ দিয়ে এদেরকে শাসন করা হোক। ওই যে অ্যাক্ট, ক্রিমিনাল টাইপ অ্যাক্ট, দাঙ্গাবাজ জাতি হিসেবে এলো কলকাতায়। আমাদের নামে যখন রিপোর্ট করে দেয়, এই খবর যখন এতে পৌঁছাইয়ে গেল, সকল মানুষ হায় 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 করিতে গেছিল। জোরে কপাল রে, যদি এই ক্রিমিনাল অ্যাক্টে আমাদেরকে একটা পুরো জাতিকে শেষ করে দেওয়া যাবে, তাহলে পেটাই পুলিশ দিয়ে যদি আমাদেরকে শাসন করা হয়, তাহলে আমার এই জাতি একেবারে শেষ হয়ে যাবে। গুরুচাঁদ ঠাকুরের কাছে সবাই গেলেন। বাবা, আজকে এই মহাবিপদ, তুমি তো প্রত্যেক সময় আমাদেরকে মহাবিপদ থেকে উদ্ধার করো, এখন কি হবে উপায়? গুরুচাঁদ ঠাকুর তাদের তখন ডাক দিয়ে শুধায়, এই তোরা যে মারপিট করতে গিয়েছিলি, আমার কাছে জিজ্ঞাসা করে গিয়েছিলি? আমরা এক দেশে পাশাপাশি থাকি, ভুল ভ্রান্তি করলে এত বড় গন্ডগোল না করেও তো মীমাংসা করা যেত। বলছে বাবা ভুল তো হয়ে গেছে, এখন কি করব? ওদেরকে সহায়তা করছে সেই বড় বড় মানুষ যারাই আমাদের ঘৃণা করে, জায়গা দেহি নাহি দেয়, তারা এইবার উঠেছে গিয়ে মুসলমানের নাই। অর্থাৎ যারা চায় না আমরা লেখাপড়া শিখি, সমাজে মাথা তুলে দাঁড়াই, তারা কেমন করে আমাদের শেষ করা যায় মুসলমানদের সঙ্গে মিলে আমাদের বিরুদ্ধে ওই ক্রিমিনাল অ্যাক্টে কেস করেছে। গুরুচাঁদ ঠাকুর মিট সাহেবকে ডাক দিলেন, অমিত তুমি কথা নাও, তাড়াতাড়ি কলকাতায় যাও, কলকাতায় গিয়ে দেখো এই কেসটা কোথায় আছে এবং কবে ওরা সরজমিনে এখানে আসবে। মিট সাহেব ওই কথা শুনে কলকাতায় গিয়ে ফিরে যেতে, তখন তো সহজে যাতায়াত করা যেত না, গিয়ে বলছে বাবা মাত্র 4 দিনের মধ্যে ওখান থেকে সরজমিনে আসিবে, তাহার পরে ওরা গিয়ে যে রিপোর্ট দেবে তাহার উপরে আমাদের ভাগ্যে নির্ণয় করি যে বর্ণনা। বেশি দিন কিন্তু আমরা সময় পাবো না। গুরুচাঁদ ঠাকুর সবাইকে ডাক দিয়ে বললেন, শোনো, তোমাদের এখান থেকে রক্ষা করতে পারি, তোমরা স্কুল করবার জন্য পয়সা দেবে তো? দেখেন গুরুচাঁদ ঠাকুর যে যেখানে সমস্যায় পড়ুক, সবকিছুর শেষে স্কুল করতে টাকা দেবা কিনা তাই বলো। তাহলে তিনি কি চান? যে লেখাপড়াটাই জাতি শিখুক, সবকিছুর বিনিময় তিনি এই জাতিকে লেখাপড়া শিখিয়ে তিনি উন্নত করতে চায়। সবাই বলল বাবা টাকা দেব। বলছে কথা ধরো, তোমরা তাড়াতাড়ি এখান থেকে স্টিমারে যেখানে এসে সাহেব নামবে 4.5 মাইল রাস্তা, এই 4 দিনের মধ্যে মাটি কেটে তৈরি করো। মিট সাহেবকে ডেকে বললেন আমার কথা নেবে, সাহেবদের আগে ওরা কান্দিতে আনিবেন, তাহার পরে যেদিকে যাক কোনো কথা নাই, প্রথমেই আমি তাদেরকে এই ঠাকুর বাড়ি চাই। তখন শশীভূষণ ঠাকুর, মুকুন্দ বিহারী মল্লিক, কুমুদ বিহারী মল্লিক, বিশ্বদেব দাস, এরকম 17-18টা ছেলে বিএ পাস, তাদের বললেন শোনো, সাহেবরা যখন লঞ্চ থেকে নামবে আগে গিয়ে তাদের ফুলের মালা পরিয়ে সম্বর্ধনা জানাবে। আর মায়েদের বললেন তাই, সঙ্গে সঙ্গে তোমাদেরও সহযোগিতা করা চাই। লাল পেড়ে সাদা শাড়ি সবাই পরিবে,
আর কুলোর উপর ধান দুর্বা নিয়ে চলে যাবে। আর পুরুষ যারা ধুতি পরে তারা ডঙ্কা কাশি বাজাবে সুনিশ্চয়, সাহেব যাতে বুঝতে পারে ভদ্র সুনিশ্চয়। কারণ একটা জাতি সে যে সত্যি সত্যি কালচারাল, তাদের উন্নত সংস্কৃতি বোঝা যায় কখন? আচরণ। তাদের এই সমস্ত ভিতর দিয়ে বোঝা যায় যে তারা কত উন্নত। তখন বললো শোনো, ওই রাস্তা তৈরি করে দেবদারু গাছ লাগাবে, কলা গাছ লাগাবে, আর ওই গাছে গাছে মঙ্গলবাণী লিখে ছোট ছোট প্ল্যাকেট লাগিয়ে ঝুলিয়ে দেবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় উন্নত জাতির লক্ষণ। 4 দিনের মধ্যে 4.5 মাইল রাস্তা মাটি কেটে বেঁধে তার পাশে গাছ লাগিয়ে সুন্দর ফুল দিয়ে সাজিয়ে 4.5 মাইল রাস্তা একভাবে তৈরি করেছিল। যখন এসে সাহেব পুলিশ কমিশনার মহাশয়, ফরিদপুরের ম্যাজিস্ট্রেট ছিল সেই জায়গায়, এসপি ছিলেন, ডিএসপি ছিলেন, যখন ঘাটেতে নামিল মির সাহেব গিয়ে আগে সামনেতে দাঁড়ালো। মুসলমান ছিল, বায়ন কায়েদ ছিল, অন্যান্য সম্প্রদায়, তারা যখন সাহেবকে সম্বর্ধনা দেয়, সবার শেষে মির সাহেব শশীভূষণকে নিয়ে সাহেবদের সম্মুখে দাঁড়ালো যে গিয়া। শশীভূষণ করজোড়ে সাধুবাদ জানায়, ভালো জামা কাপড় পরা ছিল সেই সময়। 18-20টা ইয়াং ছেলে, সুশিক্ষিত সর্বজন, সবাই মিলে ইংলিশে যখন করলো সম্বোধন, মায়েরা তখন উলুধ্বনি যখন এতে দিল, ডঙ্কা কাশি বাজিয়ে হরিনাম শুরু হলো। সাহেবরা দেখে অবাক হলো, এমন তো দেখি নাই। রাজকার্যেতে কত সময় কত জায়গায় যাই, কত জায়গায় গিয়েছি, তারা তো এরকম ভাবে কেউ করেনি। এইবার ভাবছে হয়তো সাময়িক একটু করবে, তারপরে থামবে। কিন্তু গুরুচাঁদ ঠাকুরের নির্দেশ, আমার কথা নেবে, সমস্ত পথেই ভাবে নিয়া যে আসিবে। নির্দেশ। মির সাহেব সঙ্গে আছে, ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাচ্ছে, সামনে ভক্তগণ। ওড়াকান্দি ঠাকুর বাড়ি গেল যখন, গুরুচাঁদ ঠাকুর দাঁড়িয়ে আছে, বলি এই সভায় ডিএসপি সাহেব তখন ডাক দিয়ে সুধায়, এই মহান কঞ্জন বলো তো এখন। মির সাহেব ডাক দিয়া সুধায়, গুরুচাঁদ ঠাকুরিনী সবার পিতা হয়, এই যত মানুষ দেখছেন সবাই ডাকে বাবা বলে, সবাই ভাসে বাবার নামে নয়নের জলে। সবার রক্ষাকর্তা ইনি, করি যে বর্ণনা, ওনার কথা ছাড়া কেহ এক পাও চলে না। বলছে তাই? যখন ডিএসপি, পুলিশ কমিশনার, ডিএম, এসপি যখন সামনে গেল, গুরুচাঁদ ঠাকুর ওই কুলো নিয়ে সাহেবের মাথায় ঠেকিয়ে ধান দুর্ব মাথায় দিয়েছিল। সাহেব বলছে এটা কি গো, এ তো কোথাও পাইনি। মির সাহেব বলতে গেছে, গুরুচাঁদ ঠাকুর বলছেন দাঁড়াও আমি বলি। সাহেব, এই যে ধান, এই কুলোর উপরে প্রদীপ আছে, ধুনুচি আছে, হ্যাঁ বাজাও আস্তে আস্তে। এরপরে ধান দুর্বা, ধূপ ধুনা সকল দেখতে পাই, ইহা কপালে ঠেকাইয়ে আশীর্বাদ জানাই। শোনেন, এই যে ধান, ধান হচ্ছে অন্ন। আমরা বেঁচে থাকি এই জগতে এই অন্নের জন্য। অর্থাৎ এইটা দিয়ে বললাম যাতে তোমার জীবনে অন্য কষ্ট না হয়।
সারা জীবন যাতে খেয়ে পরে ভালোভাবে থাকতে পারে। আর এই যে দুর্বা, ওই যে তাকিয়ে দেখো মাঠে জল ভর্তি, বলি সবার কাছে ওর তলায় এই দুর্বা ঘাস কিন্তু আছে, এর পাতা পচে যায় শুধু ডাটাটা থাকে। বলি তোমার ধারে শুকাইয়ে গেলে আবার জ্যান্ত হয়ে পড়ে, এ অমর, জলের তলায় গেলে পচে যায়, পাতা খসে যায়, কিন্তু আবার শুকনো হলে আবার সেখান থেকে পাতা গজায়। দীর্ঘজীবী, অর্থাৎ তুমি দীর্ঘজীবী হও। আর এই প্রদীপ কেন জানো? এই প্রদীপ এই জন্য তোমার জীবনে যেন কোনোদিন অন্ধকার না আসে। আর এই যে ধুনো কেন? যেন মশা মাছি দুর্গন্ধ এসে তোমার জীবনটাকে বিষময় করতে না পারে, তার প্রতীক হিসেবে আশীর্বাদ করলাম তোমারে। সাহেব বলছে, বাবা, এই কৃষ্টি কালচার, এ তো উন্নত সভ্যতা না হলে যাদের কৃষ্টি কালচার না থাকে তারা তো পারে না। সঙ্গে সঙ্গে গুরুচাঁদ ঠাকুর বলে, আমার কথা ধরো, আমার সঙ্গে একটুখানি ওই দিকে গমন করো। পিছন দিকে নিয়ে গেল, ডাক দিয়ে তখন বলে, এই যে দেখো সারা দেশ ভরে আছে কিন্তু জলে। ওই যে নৌকায় মাঝি যায় গান গায়, জাল পাতে মহাশয়, বলো দেখি এরা কোনো দিন ক্রিমিনাল কি হয়? বলছে, দেখেন ওই যে নৌকা বাজছে, জাল ধরছে, গান গাইছে, আচ্ছা যারা এই কাজ করে তারা কোনদিন ক্রিমিনাল হয়? বলছে না। বলছে, ওই দেখুন ধান ভর্তি, ওই ধান যারা রোপণ করে মানুষের খাদ্যের যোগান দেয়, তারা কোনোদিন ক্রিমিনাল হতে পারে, দাঙ্গাবাজ জাতি হতে পারে? এই ঘর তৈরি করে, রাস্তাঘাট তৈরি করে, এই যে যারা দাঁড়িয়ে আছে কত সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে, কোনো কথা নেই, এক মনে শুনছে, বলুন তো এরা কোনোদিন ক্রিমিনাল হতে পারে? সাহেব তখন দেখে তখন করিল ঘোষণা, এরা কোনোদিন ক্রিমিনাল জাতি হতেই পারে না। গুরুচাঁদ ডেকে বলে, সাহেবের ওঠাই, এদের মানুষ করবার কোনো ইংলিশ মিডিয়াম নাই, এদের যদি আরো লেখাপড়া শিখিয়ে উন্নত করতে হয় সেই শিক্ষা ব্যবস্থা নাই। কথা নেবেন, আমাকে একটা ইংরেজি স্কুল দেবেন? বলছে, বলেন কি, এত মানুষ, এত বড় লোকালিটি, যাদের এত সুন্দর কালচার, তাদের শিক্ষার ব্যবস্থা নেই? আবেদন করেছেন? বলছে, আপনার পাশে ডিএম দাঁড়িয়ে আছে। বলি, আপনার কাছাকাছি কতবার ওনার কাছে আবেদন করেছি, আবেদন নিবেদনে পরিণত হয়েছে, করি যে বর্ণনা, আমাদের একটা স্কুল স্যাংশন কিছুতেই করলো না। সামনাসামনি ধরা পড়ে গেছে, কমিশনার ডাক দিয়ে শুধায়, কেন স্কুল দেননি একটু বলুন তো আমায়? ওখানে দাঁড়িয়ে সই করে দিল, আমার কথা নেবে, এইখানে ইংরেজি স্কুল কখন দিয়ে দেবে? তাহলে আমাদের দাঙ্গাবাজ জাতির তকমা কেটে গেল, পুলিশ ধরে নাই, বাবা গুরুচাঁদের জন্য সবাই বেঁচে যায়। আপনারা জানেন, ভারতবর্ষের প্রায় 250 জাতি এই আইনে পড়েছিল, তাদের শিক্ষার অধিকার ছিল না। এই সভ্য সমাজে কোনোদিন তারা মিশতে পারত না। এই যে আমাদের সাঁওতাল, মুন্ডা, এই ধরনের প্রায় 60 মিলিয়ন, মানে 6 কোটি মানুষকে এই আইনের আওতায় এনে তাদেরকে কি বলা হয়েছিল জানেন? এরা দাঙ্গাবাজ জাতি, রাজপথে উঠতে পারবে না, একটা এলাকা বেঁধে ধরা আছে, তার বাইরে যেতে পারবে না, পুলিশ যখন তখন বিনা ওয়ারেন্টে, বিনা নোটিশে তাকে অ্যারেস্ট করতে পারবে, তার বেল হবে না, পুরুষ ছেলেদের সপ্তাহে সপ্তাহে গিয়ে হাজিরা দিতে হবে, যা অর্ডার করবে তাই করতে হবে, তাদের স্কুলে যাওয়ার অধিকার নাই, ধনে অধিকার নাই, নিজস্ব জায়গাও থাকবে না। কত রকম তারা কিন্তু শৈল যাতনা, গুরুচাঁদের দূরদৃষ্টির জোরে এই নমরা বেঁচে গেল। তাই তো শিক্ষা দীক্ষা পেয়ে উন্নত যে হলো,
শুধু বাংলা না, সারা ভারতবর্ষের ভিতরে যত অনুন্নত জাতি তার মধ্যে নোমরা সবচাইতে উপরে। কেন? আকাশ থেকে পড়েছে? কোন শাস্ত্রগ্রন্থে লেখাপড়ার কথা বলা আছে? এত লেখাপড়া শিখলো কি করে? এক হচ্ছে বাবা সাহেবের জন্য মাহার লেখাপড়া শিখেছে, জ্যোতিরাও ফুলের জন্য ওইখানে মহারাষ্ট্র আন্দোলন হয়েছিল। আর বাংলায় যত জাতি আছে তার মধ্যে নোমরা সবচাইতে টপ লেভেলে চলে গেছে, এমনি এমনি গেছে। সেই নোমরা আমার বাবা গুরু চাচ্ছে না, এদের কথা বলতে আমার ভালো লাগে না। তাই বাবা গুরু চাঁদের যে অবদান, বলি তোমার ঠাই পৃথিবীর বুকে কোনো ভগবান কোনোদিন করে নাই। সবার যদি পূজ্য হতে হয়, বলি তোমার ধারে একমাত্র গুরুচাঁদ সবার পূজা পেতে পারে। কিন্তু অনেক মানুষ আছে করি যে বর্ণনা, এই তত্ত্ব তারা কিন্তু অনেকেই জানে না, আবার জানতেও দেওয়া হয় না কৌশল করে। বলি এ সবাই অনেক রকম কায়দায় আছে, জানেন শুধু চয়। আসলে আমাদের জানতেও দেওয়া হয় না, অনেক রকমের কৌশল পিছনে আছে। যাক, যে কয়েকটি প্রশ্নই আমার করেছিল দান, সবার মধ্যে ধরে তাহার দিলাম জবাব দান। একটা জবাব দিতে রাখি নাই যে বাকি, এই জন্যেই অন্তরেতে হলাম আমি সুখী। ইহার পরে সাংবাদিক ভাই সভাতে আসিবে, তাহার মনের কথাগুলি খুলিয়া বলিবে। বলতে গিয়ে যদি আমার ভুল ত্রুটি হয়, ক্ষমা চেয়ে যাচ্ছি আমি এসব সবাই। দেখি এসে কোন কথা উঠাইয়ে তোলে, কোন ভাবের ভাব দ্বারায় সে দুনিয়াতে চলে। তাহার পরে মনে মনে আছে আমার ভাব, তাহার কথা ধরে আমি জবাব দিয়ে যাব। তবে ভিন্ন কথা বলে দরকার কিছু নাই, আমার মতন আমি এখন শেষ করিতে চাই। তবে যাওয়ার আগে একটা গল্প শোনাই, কারণ এতক্ষণ ধরে গল্প বললাম না তো। আপনাদের আছে জানা, অনেক মানুষ আছে পরের ভালো দেখতে পারে।